অনেকগুলো বিষয় নিয়ে এখন কথা হচ্ছে, কোটা সংস্কারকারীদের আন্দোলন এবং তার পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এবং অনেক রকম হিসাবে অনেক ধরনের হিসাব আছে, কিন্তু অন্তত 200 জনের বেশি মানুষ যে মারা গেছেন তাতে আর কারো কোনো দ্বিমত নেই। কারো হিসাবে এই সংখ্যাটি তার কয়েক গুণ পর্যন্ত হতে পারে। জানের পাশাপাশি মালেরও ক্ষতি হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যেও দেখা গিয়েছে অনেক ধরনের ধ্বংসযোগ্য। কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কার করা, মুক্তিযুদ্ধের কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং অন্যান্য কোটা 6%, 56% কোটা না রাখা, এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? মানে আমি ছোট্ট টাইমলাইন বলি, 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। বিচারপতি চৌধুরী, এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করেই, যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। কোটা বাতিল চেয়েছিল বলেই তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই। 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনাধীন, তখন তো শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের আপনি জুরিস্টও বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে, সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। সেখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম
সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। শোনো খালেদ, না যেদিন না তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না। হাইকোর্টের রায় পাওয়া গেল 14 জুলাই পেয়েছে। না 14 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে, কিন্তু ইমিডিয়েটলি না 18 জুলাই নিয়েছে। জাস্টিস চৌধুরী 18 জুলাই এগিয়ে নিয়েছে। আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করছিল, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যে প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে রায়টি হয়েছে 21 জুলাই। প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? How could she know? না না আশা করি পছন্দ হবে এই কথা বলেছে। কারণ এখানে কথা হলো বলেছে যে তোমার রায় প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? কথা হলো এই কথা তো মনে হচ্ছে যে না মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি। এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে। এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে কি করে দেওয়া, এটা একটা বিদ্রোহের মতো। সংবিধানের বাইরে কিছু করা। জাস্টিস চৌধুরী, আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কিন্তু আইনমন্ত্রীর কথা শুনবেন। আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট। প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না, আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল ব্রিফ ছিল না এই মামলাটি পরিচালনা করার ব্যাপারে। ব্রিফ ছিল না, অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো। সেই একদম শুরু থেকেই, এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি। আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে। আমি তো ডকুমেন্টের কথা বলবো। ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই, এবং ইনফ্যাক্ট এই মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না। শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো। সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছেন, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে 18 জুলাই প্রথম তো করলো সিএমপি। 18 জুলাই করলো সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেদিন 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট আপনি পাইলেন না। শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো হাইকোর্টের রায় মেনে নিত। আপিল করলো কারণ আপিল করার প্রয়োজন ছিল না, চাপে পড়ে আপিল করতো না তো। না চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এই সব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে 71-এর পরাজিত অপশক্তি বিএনপির, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সরকার পতনের কারণ ঘটানোর জন্য। যেটি তারা গত বছর অক্টোবরে আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এইটি জানতে চাইবো যে জাস্টিস চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন
আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। আন্দোলন কিভাবে সমস্ত করবে? যানবাহন জাসির বন্ধ চৌধুরী করে দাও, আন্দোলন কিভাবে করবে? রেল আন্দোলন না কিভাবে না করবে? না আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন করে রাস্তা সেটা খোলা রেখে নিয়মতান্ত্রিক আন্দোলন কি করে আন্দোলন করবে? না। রাস্তা খোলা রেখে কি করে আন্দোলন করবে? অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা এবং সমস্ত যানবাহন সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হইতো, এটি প্রকাশ আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারিনি, চলাচল করতে পারিনি। বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে, বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না তাহলে। নিয়মতান্ত্রিক আন্দোলন আর এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা যদি এমনিতে রাস্তা বন্ধ করাটা কোন অবস্থায় নিয়মতান্ত্রিক পড়ে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো দাবি উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ ভাবে রাস্তা বন্ধ করে নয়, রেল বন্ধ করা, এগুলাকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ কারণ প্রত্যেকের আমার অধিকার ছিল, অন্য সবার অধিকার ছিল চলাচল করার। সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। এটি নিয়মতান্ত্রিক কোনোদিনই ছিল না। জাসির চৌধুরী, আমরা আবার একটু আসবো আপনার কাছে। আমরা